কচির ডাল ধরিবা মাত্র সেটি তাহার শরীরের ভারে ভাঙিয়া পড়িল এবং বুড়া সুশীল ধপ করিয়া মাটিতে পড়িয়া গেল। নমস্কার, আজকের গল্প পাঠে আমি প্রিয়া মুখার্জি। আজ আপনারা শুনিবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে ইচ্ছা পূরণ। আমাদের সকলেরই কিছু না কিছু ইচ্ছা করে এবং আমরা মনে করি সেই ইচ্ছা পূরণ হইলেই হয়তো আমাদের কাছে সব সুখ এসে উপস্থিত হইবে। দেখা যাক আজকের গল্পে ইচ্ছা পূরণ হইয়া সব সুখ তারা পায় কিনা। আমাদের PM গল্প পাগল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিতে ভুলিবেন না। শুরু করা যাক আজকের গল্প ইচ্ছা পূরণ। সুবলচন্দ্রের ছেলেটির নাম সুশীল চন্দ্র, কিন্তু সকল সময় কি আর মানুষের নামের মতো মানুষটি হয়? এই জন্য সুবলচন্দ্র কিছু দুর্বল ছিলেন এবং সুশীলচন্দ্র বড় শান্ত ছিলেন না। ছেলেটি পাড়া সদ্য লোককে অস্থির করিয়া বেড়াইত, সেই জন্য বাপ মাঝে মাঝে শাসন করিতে ছুটিতেন। কিন্তু বাপের পায়ে ছিল বাত, আর ছেলেটি হরিণের মতো দৌড়াতে পারত, কাজেই কিল চর্চাপুর সকল সময় ঠিক জায়গায় গিয়া পড়িত না। কিন্তু সুশীলচন্দ্র দুইবার যেদিন ধরা পড়িতেন সেই দিন তাহার আর রক্ষা থাকিত না। শনিবারের দিনে 2টোর সময় স্কুলের ছুটি ছিল, কিন্তু আজ স্কুলে যাইতে সুশীলের কিছুতেই মন উঠিতেছিল না। তাহার অনেকগুলো কারণ ছিল। একে তো আজ স্কুলে ভূগোলের পরীক্ষা, তাহাতে আবার ও পাড়ায় বসেদের বাড়ি আজ সন্ধ্যার সময় বাজি পোড়ানো হবে। সকাল হইতেই সেখানে ধুমধাম চলিতেছে। সুশীলের ইচ্ছা সেইখানেই আজ দিনটা কাটাইয়া দেয়। অনেক ভাবিয়া শেষকালে স্কুল যাইবার সময় বিছানায় গিয়া শুয়ে পড়িল। তাহার বাপ সুবল গিয়া জিজ্ঞাসা করিলেন, কি রে, বিছানায় পড়ে আছিস যে, আজ স্কুলে যাবি নে? সুশীল বলিল, আমার পেট কামড়াচ্ছে, আজ আমি স্কুলে যেতে পারবো না। সুবল তাহার মিথ্যা কথা সমস্ত বুঝিতে পারিলেন। মনে মনে বলিলেন, রস রস, একে আজ জব্দ করতে হবে। এই বলিয়া কহিলেন, পেট কামড়াচ্ছে, তবে আর তোর কোথাও গিয়ে কাজ নেই। বসেদের বাড়ি বাজি দেখতে হরিকে একলাই পাঠিয়ে দেব এখন। তোর জন্য আজ লজেন্স জুস কিনে রেখেছিলুম, সেও আজ খেয়ে কাজ নাই। তুই এখানে চুপ করে পড়ে থাক, আমি খানিকটা পাচন তৈরি করে নিয়ে আসি। এই বলিয়া তাহার ঘরে শিকল দিয়া সুবলচন্দ্র খুব তিতো পাচন তৈরি করিয়া আনিতে গেলেন। সুশীল মহা মুশকিলে পড়িয়া গেল। লজেন্স জুস সে যেমন ভালোবাসিত, পাচন খাইতে হইতে তাহার তেমনই সর্বনাশ বোধ হইত। ওদিকে আবার বসেদের বাড়ি যাবার জন্য কাল রাত হইতেই তাহার মন ছটফট করিতেছে, তাহাও বুঝি বন্ধ হইল। সুবলবাবু যখন খুব বড় একটা বাটি পাচন লইয়া ঘরে ঢুকিলেন, সুশীল বিছানা হইতে ধরফর করিয়া উঠিয়া বলিল, আমার পেট কামড়ানো একেবারে সেরে গেছে, আমি আজ স্কুলে যাব। বাবা বলিলেন, না না, সে কাজ নেই, তুই পাচন খেয়ে এখানে চুপচাপ করে শুয়ে থাক। এই বলিয়া তাহাকে জোর করিয়া পাচন খাওয়াইয়া ঘরে তালা লাগাইয়া বাহির হইয়া গেলেন। সুশীল বিছানায় পড়িয়া কাঁদিতে কাঁদিতে সমস্ত দিন ধরিয়া কেবল মনে করিতে লাগিল যে, আহা, যদি কাল আমার বাবার মতো বয়স হয়, আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমাকে কেউ বন্ধ করে রাখিতে পারে না। তাহার বাপ সুবলবাবু বাহিরে একলা বসিয়া বসিয়া ভাবিতে লাগিলেন যে, আমার বাপ মা আমাকে একটু বড় বেশি আদর দিতেন বলেই তো আমার ভালো রকম পড়াশোনা কিছু হলো না। আহা, আবার যদি সেই ছোটবেলা ফিরে পাইতাম, তাহলে আর কিছুতেই সময় নষ্ট না করে কেবল পড়াশোনা করে নিই। ইচ্ছা ঠাকুরন সেই সময় ঘরের বাহির দিয়া যাইতেছিলেন। তিনি বাপের ও ছেলের মনের ইচ্ছা জানিতে পারিয়া ভাবিলেন, আহা ভালো, কিছুদিন ইহাদের ইচ্ছা পূরণ করিয়াই দেখা যাক। এই ভাবিয়া বাপকে গিয়ে বলিলেন, তোমার ইচ্ছা পূরণ হইবে, কাল হইতে তুমি তোমার ছেলের বয়স পাইবে। ছেলেকে গিয়া বলিলেন, কাল হইতে তুমি তোমার বাপের বয়সী হইবে। শুনিয়া দুজনেই ভারী খুশি হইয়া উঠিলেন।
বৃদ্ধ সুবলচন্দ্র রাতে ঘুমাইতে পারিতেন না, ভোরের দিকটায় ঘুমাইতেন। কিন্তু আজ তাহার কি হইল, হঠাৎ খুব ভোরে উঠিয়া একেবারে লাফ দিয়া বিছানা হইতে নামিয়া পড়িলেন। দেখিলেন খুব ছোট হইয়া গেছেন, পড়া দাঁত সবগুলো উঠিয়াছে, মুখের গোফদারি সমস্ত কোথায় গেছে তাহার আর চিহ্ন নাই। রাত্রে যে ধুতি ও জামা পরিয়া শুইয়াছিলেন, সকালবেলা তাহা তো ঢিলা হইয়া গেছে যে হাতের দুই অস্তিন প্রায় মাটি পর্যন্ত ঝুলিয়া পড়িতেছে। জামার গলা বুক পর্যন্ত নামিয়াছে, ধুতির কোচাটা এতই লুটাইয়াছে যে পা ফেলিয়া চলাই দেয়। আমাদের সুশীলচন্দ্র অন্যদিকে ভোরে উঠিয়া চারিদিকে দৌরাত্ম করিয়া বেড়ান, কিন্তু আজ তাহার আর ঘুম ভাঙে না। যখন তাহার বাপ সুবলচন্দ্রের চেঁচামেচিতে জাগিয়া উঠিল, তখন দেখিল কাপড় চোপড়গুলো গায়ে এমন আটিয়া গেছে যে ছিঁড়িয়া ফাটিয়া কুটি কুটি হইবার জো হইয়াছে। শরীরটা সমস্ত বাড়িয়া গেছে, কাঁচা পাকা গোফে দাড়ি, অর্ধেকটা মুখ দেখা যায় না, মাথায় এক মাথা চুল ছিল। হাত দিয়ে দেখে সামনে চুল নাই, পরিষ্কার টক টক করছে। আজ সকালে সুশীলচন্দ্র বিছানা ছাড়িয়া উঠিতেই চায় না। অনেকবার তুড়ি দিয়া উচ্চস্বরে হাই তুলিল, অনেকবার এপাশ ওপাশ করিল। শেষকালে বাপ সুবলচন্দ্রের গোলমেলে ভারী বিরক্ত হইয়া উঠিয়া পড়িল। দুজনেরই মনের ইচ্ছা পূর্ণ হইল বটে, কিন্তু ভারী মুশকিল বাঁধিয়া গেল। আগেই বলিয়াছি, সুশীলচন্দ্র মনে করিত যে সে যদি তাহার বাবা সুবলচন্দ্রের মতো বড় এবং স্বাধীন হয়, তবে যেমন ইচ্ছা গাছে চড়িয়া, জলে ঝাঁপ দিয়া, কাঁচা আম খাইয়া, পাখির বাসা পারিয়া দেশময় ঘুরিয়া বেড়াইবে। যখন ইচ্ছা ঘরে আসিয়া যাহা ইচ্ছা তাহাই খাইবে, কেহ বারণ করিবার থাকিবে না। কিন্তু আশ্চর্য এই, সেদিন সকালে উঠিয়া তাহার গাছে চড়িতে ইচ্ছা হইল না। পানা পুকুরটা দেখিয়া তাহার মনে হইল, ইহাতে ঝাঁপ দিলেই আমার কাঁপুনি দিয়া জ্বর আসিবে। চুপচাপ করিয়া দাওয়ায় একটি মাদুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতে লাগিল। একবার মনে হইল, খেলাধুলাগুলো একেবারেই ছাড়িয়ে দেওয়াটাই ভালো হয় না, একবার চেষ্টা করিয়া দেখা যাক। এই ভাবিয়া কাছে একটা আমড়া গাছ ছিল, সেইটিতে উঠিবার জন্য অনেক রকম চেষ্টা করিল। কাল যে গাছটিতে কাঠবিড়ালির মতো তরতর করিয়া চড়িতে পারিত, আজ বুড়া শরীর লইয়া সে গাছে কিছুতেই উঠিতে পারিল না। নিজেদের একটা কচি ডাল ধরিবা মাত্র সেটি তাহার শরীরের ভারে ভাঙিয়া পড়িল এবং বুড়া সুশীল ধপ করিয়া মাটিতে পড়িয়া গেল। কাছে রাস্তা দিয়ে লোক চলিতেছিল, তাহার বুড়াকে ছেলে মানুষের মতো গাছে চড়িতে ও পড়িতে দেখিয়া হাসিয়া অস্থির হইয়া গেল। সুশীলচন্দ্র লজ্জায় মুখ নিচু করিয়া আবার সেই দাওয়ায় মাদুরে আসিয়া বসিল। চাকরকে বলিল, ওরে, বাজার থেকে 1 টাকার লজেন জুস কিনে আন। লজেন জুসের প্রতি সুশীলচন্দ্রের বড়ই লোভ ছিল। স্কুলের ধারে দোকানে সে রোজ নানা রঙের লজেন জুস সাজানো দেখিত। 2-4 পয়সা যাহা পাইত তাহাতে লজেন জুস কিনিয়া খাইত। মনে করিত, যখন বাবার মতো টাকা থাকিবে, পকেট ভরিয়া ভরিয়া লজেন জুস কিনিবে এবং খাইবে। আজ চাকর 1 টাকায় 1 রাশ লজেন জুস কিনিয়া আনিয়া দিল। তাহারই একটা লইয়া সে দন্তহীন মুখের মধ্যে পুড়িয়া চুষিতে লাগিল। কিন্তু বুড়ার মুখে ছেলে মানুষের লজেন জুস কিছুতেই ভালো লাগিল না। একবার ভাবিল, এইগুলো আমার ছেলে মানুষ বাবাকে খাইতে দেওয়া যাক। আবার তখনই মনে হইল, না, কাজ নাই, এত লজেন জুস খাইলে উহার আবার অসুখ করিবে। কাল পর্যন্ত যে সকল ছেলে সুশীলচন্দ্রের সঙ্গে কপাটি খেলিয়াছে, আজ তাহারা সুশীলের সন্ধানে আসিয়া বুড়ো সুশীলকে দেখিয়া দূরে ছুটিয়া গেল। সুশীল ভাবিয়াছিল, বাপের মতো স্বাধীন হইয়া তাহার সমস্ত ছেলে বন্ধুদের সঙ্গে সমস্ত দিন ধরিয়া কেবলই ডু ডু শব্দ করিয়া কপাটি খেলিয়া বেড়াইবে। মনে বিরক্ত হইয়া উঠিল। ভাবিল, চুপচাপ করিয়া বসিয়া আছি,
এখনই বুঝি ঘোড়াগুলো গোলমাল বাঁধাইয়া দিবে। আগেই বলিয়াছি, বাবা সুবলচন্দ্র প্রত্যেক দিন দাওয়ায় মাদর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতেন, যখন ছোট ছিলাম তখন দুষ্টুমি করিয়া সময় নষ্ট করিয়াছি। ছেলে বয়স ফিরিয়া পাইলে সমস্ত দিন শান্তশিষ্ট হইয়া ঘরে দরজা বন্ধ করিয়া বসিয়া বই লইয়া পড়া মুখস্থ করি। এমনকি সন্ধ্যার পরে ঠাকুমার কাছে গল্প শোনাও বন্ধ করিয়া প্রদীপ জ্বালাইয়া রাত্রি 10টা-11টা পর্যন্ত পড়া তৈয়ারি করি। ছেলে বয়স ফিরিয়া পাইয়া সুবলচন্দ্র কি স্কুলমুখ হইতে চাহেন না। সুশীল বিরক্ত হইয়া আসিয়া বলিল, বাবা স্কুলে যাবে না? সুবল মাথা চুলকাইয়া মুখ নিচু করিয়া আস্তে আস্তে বলিলেন, আমার পেট কামড়াচ্ছে, আমি স্কুলে যেতে পারবো না। সুশীল রাগ করিয়া বলিল, পারবে না বই কি, স্কুলে যাবার সময় আমারও মন ঢের পেট কামড়েছে, আমিও সব জানি। বাস্তবিক সুশীল এত রকম উপায়ে স্কুল পালাইত এবং সে এত অল্প দিনের কথা যে তাহাকে ফাঁকি দেওয়া তাহার বাপের কর্ম নহে। সুশীল জোর করিয়া ক্ষুদ্র বাপটিকে স্কুলে পাঠাইতে আরম্ভ করিল। স্কুলের ছুটির পর সুবল বাড়ি ফিরিয়া আসিয়া খুব একছোট ছোটাছুটি করিয়া খেলিয়া বেড়াইবার জন্য অস্থির হইয়া পড়িতেন। কিন্তু ঠিক সেই সময় বৃদ্ধ সুশীলচন্দ্রের চোখে চশমা দিয়ে একখানা কৃত্তিবাস ওঝার রামায়ণ লইয়া সুর করিয়া করিয়া পড়িত। সুবলের ছোটাছুটি গোলমালে তাহার পড়ার ব্যাঘাত হইত, তাই সে জোর করিয়া সুবলকে ধরিয়া আনিয়া সম্মুখে বসিয়া হাতে একখানা স্লেটে দিয়া আখ কষিতে দিত। আখগুলো উনি বড় বড় বাছিয়া দিত যে তাহার একটা কষিতে তাহার বাপের 1 ঘন্টা চলিয়া যাইত। সেই সময়টায় সুবলকে ঠান্ডা রাখিবার জন্য সুশীল একজন মাস্টার রাখিয়া দিত। মাস্টার রাত্রি 10টা পর্যন্ত তাহাকে পড়াইত। খাওয়ার বিষয়ে সুশীলের বড় কড়াকড়ি ছিল, কারণ তাহার বাপ সুবল যখন বৃদ্ধ ছিলেন তখন তাহার খাওয়ার ভালো হজম হইত না, একটু বেশি খাইলেই অম্বল হইত। সুশীলের সে কথাটা বেশ মনে আছে, সেই জন্য সে তাহার বাপকে কিছুতেই অধিক খাইতে দিত না। কিন্তু হঠাৎ অল্প বয়স হইয়া আজকাল তাহার এমনই ক্ষুধা হইয়াছে যে নুড়ি হজম করিয়া ফেলিতে পারিতেন। তাহাকে যতই অল্প খাইতে দিত পেটের জ্বালায় তিনি ততই অস্থির হইয়া বেড়াইতেন। শেষকালে রোগা হইয়া শুকাইয়া তাহার সর্বাঙ্গের হাড় বাহির হইয়া পড়িল। সুশীল ভাবিল শক্ত ব্যায়াম হইয়াছে, তাই কেবল ওষুধ গিলাইতে লাগিল। অন্যদিকে বুড়া সুশীলেরও বড় গোল বাঁধিল। সে তাহার পূর্বকালের অভ্যাস মতো যাহা করিত তাহাই তাহার সহ্য হয় না। পূর্বে সে পাড়ায় কোথাও যাত্রা গানের খবর পাইলে বাড়ি হইতে পালাইয়া হিমে হোক বৃষ্টিতে হোক সেখানে গিয়া হাজির হইত। আজিকার বুড়া সুশীল সেই কাজ করিতে গিয়া সর্দি হইয়া কাশি হইয়া গায়ে মাথায় ব্যথা হইয়া 3 হপ্তা শয্যাগত হইয়া পড়িয়া রহিল। চিরকাল সে পুকুরে স্নান করিয়া আসিয়াছে, আজও তাহাই করিতে গিয়া হাতের গাঁট পায়ের গাঁট ফুলিয়া ভীষণ বাত উপস্থিত হইল। তার চিকিৎসা করিতে 6 মাস গেল। তাহার পর হইতে 2 দিন অন্তর সে গরম জলে স্নান করিত এবং সুবলকেও কিছুতেই পুকুরে স্নান করিতে দিত না। পূর্বেকার অভ্যাস মতো ভুলিয়া তক্তপোষ হইতে সে লাফ দিয়া নামিতে যায়, আর হাড়গুলো টন টন ঝনঝন করিয়া ওঠে। এর মধ্যে আস্ত পান পুড়িয়া হঠাৎ দেখে দাঁত নাই। পান চিবানোই তো অসাধ্য। ভুলিয়া চিরুনির বুরুষ লইয়া মাথা আঁচড়াইতে গিয়া দেখে তাই সমস্ত মাথাটাতেই তো টাক। একদিন হঠাৎ ভুলিয়া যাইত যে সে তাহার বাপের বয়সী বুড়া হইয়াছে এবং ভুলিয়া পূর্বের অভ্যাস মতো দুষ্টুমি করিয়া পাড়ায় বুড়ি অন্দি পিসির জলের কলসি ঠন করিয়া ঢিল ছুঁড়িয়া মারিত। বুড়া মানুষের এই ছেলে মানুষের দুষ্টুমি দেখিয়া লোকেরা তাহাকে মারমার করিয়া তাড়াইয়া যাইত। সেও লজ্জায় মুখ রাখিবার জায়গা পাইত না। সুবলচন্দ্র একদিন দৈবাত ভুলিয়া যাইত যে সে আজকাল ছেলে মানুষ হইয়াছে,
আপনাকে পূর্বের মতো বুড়া মনে করিয়া যেখানে বুড়া মানুষরা তাস পাশা খেলিতেছে সেখানে গিয়া সে বসিত এবং বুড়া মানুষের মতো কথা বলিত। শুনিয়া সকলেই তাহাকে যা যা খেলা করগে যা, জ্যাঠামি করতে হবে না বলিয়া কান ধরিয়া বিদায় করিয়া দিত। হঠাৎ ভুলিয়া মাস্টারকে গিয়া বলিত, দাও তো তামাকটা দাও, খেয়ে নি। শুনিয়া মাস্টার তাহাকে বেঞ্চের ওপর এক পায়ে দাঁড় করিয়া দিত। নাপিতকে গিয়া বলিত, ওরে বেজা, কদিন আমাকে মাতে আসিসনি কেন? নাপিত ভাবিত ছেলেটি খুব ঠাট্টা করিতে শিখিয়াছে। সে উত্তর দিত, আবার বছর 10 বাদে আসব। আবার একদিন তাহার পূর্বের অভ্যাস মতো তাহার ছেলে সুশীলকে গিয়া মারিত। সুশীল ভারী রাগ করিয়া বলিত, পড়াশোনা করে তোমার এই বুদ্ধি হচ্ছে? একরত্তি ছেলে হয়ে বড় মানুষের গায়ে হাত তোলো। অমনি চারিদিক হইতে লোকজন ছুটিয়া আসিয়া কেহ কেহ চর, কেহ কেহ গালি দিতে আরম্ভ করে। তখন সুবল একান্ত মনে প্রার্থনা করিতে লাগিল যে ছেলের মতো বুড়ো হই এবং স্বাধীন হই, তাহা হইলে বাঁচিয়া যায়। সুশীলও প্রতিদিন জোর হাত করিয়া বলে, হে দেবতা, বাপের মতো আমাকেও ছোট করিয়া দাও, সুখে খেলা করিয়া বেড়াই। বাবা যেরকম দুষ্টুমি আরম্ভ করিয়াছে, ইহাকে আমি আর সামলাইতে পারি না, আর পারি না। এইসব ভাবিয়া ভাবিয়াই অস্থির হইলাম। তখন ইচ্ছা ঠাকুরন আসিয়া বলিলেন, কেমন, তোমাদের শখ মিটিয়াছে? তাহারা দুজনেই গড় হইয়া প্রণাম করিয়া কহিল, দোহাই ঠাকুরন, মিটিয়াছে। এখন আমরা যে যাহা ছিলাম আমাদিগকে তাহাই করিয়া দাও। দোহাই ঠাকুরন, এখন আমরা যে যাহা ছিলাম আমাদিগকে তাহাই করিয়া দাও। ইচ্ছা ঠাকুরন বলিলেন, আচ্ছা, কাল সকালে উঠিয়া তাহাই হইবে। পরদিন সকালে সুবল পূর্বের মতো বুড়ো হইয়া এবং সুশীল ছেলে হইয়া জাগিয়া উঠিলেন। দুইজনেরই মনে হইল যে স্বপ্ন হইতে জাগিয়াছে। সুবল গলা ভার করিয়া বলিলেন, সুশীল, ব্যাকরণ মুখস্থ করবে না? সুশীল মাথাল চুলকাইতে চুলকাইতে বলিল, বাবা, আমার বই হারিয়া গেছে। আজ আপনারা শুনিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে ইচ্ছা পূরণ। সুবলচন্দ্র ও সুশীলচন্দ্রের দুজনেরই ইচ্ছা ছিল বাপ ছেলে হবে আর ছেলে বাপ হবে। যখন সেটি উপস্থিত হইল তখন দুজনেই বুঝিল যে যখন যেই বয়সে যেই কাজটি করা উচিত সেই কাজটিই শোভা পায়, তার বিপরীত কিছুই ভালো দেখায় না। সব ইচ্ছা পূরণ হলেই যে আমরা সুখী থাকব সেটি নয়। সুতরাং এইটি মেনে চলাই ভালো যে জীবনে যা হয় তাহা ভালোর জন্যই হয়। জীবনের যে কোনো পরিস্থিতিকে মেনে চলা উচিত এবং তাহাতেই সুখ খুঁজে পাওয়া উচিত। আজকের জন্য এইটুকুনি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পিএম গল্প পাগল চ্যানেলের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিতে ভুলিবেন না। আজকের গল্প ইচ্ছা পূরণ আপনাদের কেমন লাগিল তাহা আমাদের কমেন্টে জানাইবেন এবং গল্পটিকে লাইক এবং শেয়ার করিতে ভুলিবেন না। পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।